সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের মধ্যে রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের, অধিকাংশ স্টুডেন্টের একটা দুর্বলতা থেকে যায়। তারা হচ্ছে ইলেকট্রন বিন্যাসকে খুব ভয় পায়, সঠিকভাবে করতে পারে না। তো আমরা হচ্ছে আজকে খুব সহজে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায় সেটা একটু দেখব। তো এই বিষয়ে আলোচনা করার আগে আমাদের প্রথমে একটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে প্রথমত আমাদের বোর এবং রাদারফোর্ড মডেল থেকে কিছু ধারণা থাকতে হবে, এবং সেখান থেকে একটা বিষয় আছে যেটা হচ্ছে প্রধান শক্তি স্তর। তো আমাদের প্রধান শক্তি স্তর সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রধান শক্তি স্তর অথবা প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা অথবা অরবিট। একে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি, এন। তো এন এর মান কি? এন এর মান হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4 এরকম করে 5, 6, 7। এবং হচ্ছে এন এর মান যখন 1 হয় তখন হচ্ছে তোমার এর একটা নাম আছে, স্পেসিফিক একটা নাম আছে, সেটা হচ্ছে কে সেল। আমরা এটাকে কে সেল হিসেবে চিনি, বা কে শক্তি স্তর। এন এর মান 2 হলে তাকে এল সেল বলা হয়। এরপরে এন এর মান 3 হলে এম, এরকম যথাক্রমে এন, ও, পি, ডট ডট। ঠিক আছে। এবং এই প্রধান শক্তি স্তর, এই শক্তি স্তরগুলো মূলত কি? এগুলা হচ্ছে ইলেকট্রনগুলা, পরমাণুর যে গঠন বোর মডেল অনুসারে ইলেকট্রনগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে থাকে। তো সেই নির্দিষ্ট যে বৃত্তাকার কক্ষপথ, এটা যদি একটা নিউক্লিয়াস হয় এবং এর চারপাশে এরকম বৃত্তাকার কক্ষপথে, নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে, এবং এগুলো হচ্ছে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ। এই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো সেক্ষেত্রে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটাই মূলত হচ্ছে আমাদের এখানে বের করার বিষয়, বা ইলেকট্রন বিন্যাসের মূল বিষয়। তো সেক্ষেত্রে এক একটা শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সেই হিসেবে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n² সংখ্যক। অর্থাৎ এক একটা প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে। এখানে n এর মান হচ্ছে 1, 2, 3, 4 ইত্যাদি। এবার দেখি আমরা, ধরো হচ্ছে এম সেলে কতটি ইলেকট্রন আছে। এম সেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো এম সেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে গেলে এম সেল মানে হচ্ছে এখানে এন সমান হচ্ছে 3। তো তাহলে 2n² এর সূত্রে যদি আমরা মান বসাই, তাহলে দাঁড়াবে 2 × 3 মানে হচ্ছে 2 × 9 সমান হচ্ছে 18। তার মানে তৃতীয় শক্তি স্তর বা এম সেলে আমাদের 18টি ইলেকট্রন থাকতে পারবে। এভাবে করে আমরা যদি এন সেল বের করি, এন সেল মানে হচ্ছে এন সেলের ক্ষেত্রে এন এর মান বা প্রধান শক্তি স্তর এন এর মান হচ্ছে 4। ঠিক আছে। তো সেক্ষেত্রে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2n² মানে হচ্ছে 2 × 4 মানে 2 × 16 কত 32টি। এইভাবে করে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা বের করব। এরপরে হচ্ছে 2 নাম্বার যে জিনিসটা জানতে হবে, উপশক্তি স্তর। উপশক্তি স্তর অথবা সহকারী কোয়ান্টাম সংখ্যা অথবা অরবিটাল। এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এখানে এল এর মান কি হবে? এল সমান হবে 0 থেকে n-1 পর্যন্ত। একটা উদাহরণ যদি দেই, ধরো হচ্ছে n সমান যদি 4 হয়, 4 হলে এল সমান হবে 0 থেকে, মানে হচ্ছে 0, 1, 2, 3, 0 থেকে n-1। এখানে যেহেতু n এর মান 4, তার মানে 4 - 1 মানে 3, তাহলে 0,
1 2 3। এখানে যেরকমভাবে এনের মানের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট নাম দিছিলাম যে কে এল এম এন, এখানে সেরকম নাম আছে, অর্থাৎ এদেরও একটা নাম আছে, সেটা হচ্ছে এস পি ডি এফ। একটা জিনিস জানা ভালো, এস এর ফুল মিনিং হচ্ছে শার্প, পিতে প্রিন্সিপাল, ডিতে ডিফিউজ এবং এফে ফান্ডামেন্টাল। শার্প, প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল। এখন ওইখানে প্রধান শক্তি স্তরে যেরকম ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল, এখানে উপশক্তি স্তরেও কি আছে, ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l + 1 সংখ্যক। অর্থাৎ প্রত্যেকটা উপশক্তি স্তরে বা অরবিটালে 2 × 2l + 1 সংখ্যক ইলেকট্রন থাকতে পারবে। আমরা যদি ধরো হচ্ছে এস অরবিটালে কতটি ইলেকট্রন আছে, অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা তাহলে কত হবে, যেহেতু এস অরবিটালে এল সমান হবে 0, অতএব 2 × 2l + 1 সমান হবে 2 × 2 × 0 + 1, 2 × 0 + 1 মানে হচ্ছে 2। তাহলে এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, অর্থাৎ 2টি ইলেকট্রন থাকতে পারে। ধরো পি অরবিটালের ক্ষেত্রে যদি আমরা বের করি, পি এর ক্ষেত্রে এল সমান হচ্ছে 1, অতএব 2 × 2l + 1 সমান হচ্ছে 2 × 2 × 1 + 1 মানে হচ্ছে 2 × 2 + 1 সমান হচ্ছে 6। তার মানে পি অরবিটালে 6টি ইলেকট্রন থাকতে পারবে। তো আপাতত হচ্ছে ইলেকট্রন বিন্যাসের জন্য এই 2টি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা থাকলে আমরা মোটামুটিভাবে ইলেকট্রন বিন্যাস কমপ্লিট করতে পারবো। আরও 2টা কোয়ান্টাম সংখ্যা আছে, সেটা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই দুটা আপাতত না জানলেও হবে। তো সেক্ষেত্রে আমাদের এসএসসি লেভেলের বইয়ে একটা সুন্দর শর্টকাট আছে, যেটা হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করার জন্য একটা শর্টকাট, যেটা হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত লিখব। 1 2 3 4 5 6 7 8। এরপরে উপর থেকে এবং নিচ থেকে 2টা সংখ্যা বাদ দিলে পরে যেটা থাকে সেটা পরের লাইনে লিখব। তার মানে হচ্ছে 2 3 4 5 6 7। আবারও 2টা বাদ দিলে অর্থাৎ 3 4 5 6, আরও 2টা বাদ দিলে 4 5। এবার হচ্ছে প্রথম লাইনে সবার সাথে আমরা এস দিয়ে দেব, এস অরবিটাল এস। পরের লাইনে সবার সাথে পি দিয়ে দেব, তারপরে ডি, তারপরে এফ। এবার হচ্ছে এই যে শর্টকাট, এটাও একটা নিয়মের উপর থেকেই আসছে, একটা নিয়ম থেকেই আনা হয়েছে, সেটা হচ্ছে আউফবাউ নিয়ম। ঠিক আছে, তো আউফবাউ নিয়মটা কি? আউফবাউ নিয়ম হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রনগুলো প্রথমে কী করবে, সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে যে শক্তি স্তরে শক্তি বেশি সেখানে ইলেকট্রন প্রবেশ করবে। তো সেই হিসেবে আমরা যদি একটা দাগ দিই, এইখানে প্রথমে ইলেকট্রন, তারপরে হচ্ছে এই শক্তি স্তরে, তারপরে এই লাইনে যাবে, এরকম করে লাইনে লাইনে ইলেকট্রন সিরিয়ালি প্রবেশ করবে। এখানে মুখস্থর কোনো বিষয় নাই, জিনিসটা যদি বুঝতে পারো তাহলে খুব সহজভাবে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারবো। সিস্টেম হচ্ছে এই এক লাইনে গেলে এই লাইনে সবাই যারা আছে সবাইকে ইলেকট্রন দিতে হবে, যার যত ধারণ ক্ষমতা আছে ততগুলো। এরপরে এই লাইনে দিতে হবে, অবশ্যই এই লাইন থেকে এইদিকে আসা যাবে না, অর্থাৎ সোজাসুজিভাবে দৌড় দেওয়া যাবে না। এই লাইনে দেওয়ার পরে এই লাইনে, তারপরে যেমন হচ্ছে 1s, তারপরে 2s, তারপরে 2p 3s, 3s-এর পরে 4s-এ যাওয়া যাবে না, 3s-এর পরে হচ্ছে 3p, তারপরে 4s, 4s-এর পরে আবার 5s-এ যাওয়া যাবে না, এখান থেকে 4s-এর পরে পিছনে ব্যাক করে আবার হচ্ছে 3d 4p, তারপরে 5s, এরপরে 4d 5p 6s, এরকম করে সিরিয়ালে ইলেকট্রনগুলো দিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি সাজাই তাহলে হচ্ছে
প্রথমে আসবে 1s এবং এর শক্তি সবচেয়ে কম, সেটা আমরা একটু পরে দেখাবো। তো লেস দ্যান হচ্ছে 2s, তারপরে হচ্ছে 2p, তারপরে আছে দেখো 3s, তারপরে আছে 3p, তারপরে 4s, এভাবে করে 3d আছে, তারপরে আছে 4p, 5s, তারপরে 4d, তারপরে আছে 5p, তারপরে 6s, তারপরে 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p, 8s, 8s। এখন আমরা যদি হিসাব করি এই সিরিয়ালে প্রত্যেকটার যদি আউফবাউ নীতি অনুসারে হিসাব করি, আউফবাউ নীতিটা হচ্ছে আউফবাউ নীতি হিসেবে আমরা কোনটা শক্তি বেশি কোনটা কম সেটা যদি খুঁজতে যাই তাহলে হচ্ছে আমাদের একটা জিনিস জানতে হবে, n প্লাস l এর মান থেকে আমরা বের করতে পারবো। যেখানে n প্লাস l এর মান কম সেটা হচ্ছে কম শক্তি সম্পন্ন শক্তি স্তর, আর যেখানে n প্লাস l এর মান বেশি সেটার শক্তি বেশি। তো যেই শক্তি স্তরে শক্তি কম সেখানে আগে ইলেকট্রন দিব। ধরো হচ্ছে আমরা একটা প্রশ্ন কমন আসে, যেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসে আগে 3D-তে ইলেকট্রন যাবে নাকি 4s-এ আগে যাবে। এই দুইটা ক্ষেত্রে 3D এবং 4s-এর ক্ষেত্রে আমার লাগবে কি n এর মান আর l এর মান। তো n এর মান হচ্ছে এই যে পূর্ণ সংখ্যাটা, এটাই হচ্ছে n এর মান, তার মানে এখানে n সমান হচ্ছে 3 আর l সমান কত হবে। আমরা একটা জিনিস এই পাশে দেখছিলাম, যেটা হচ্ছে দেখো l এর মান যদি 0 হয় তাহলে নাম হয় s, 1 হলে নাম হয় p, 2 হলে নাম হয় d। তার মানে এখানে d আছে, তার মানে d মানে হচ্ছে l এর মান 2। আবার যদি f থাকে তাহলে l এর মান হচ্ছে 3, আবার p থাকলে l এর মান হচ্ছে 1। তো সেক্ষেত্রে আমরা যেহেতু 3d দেখছি তার মানে d মানে l এর মান 2। আমরা এখন এখানে l সমান বসাইতে পারি 2, অর্থাৎ n প্লাস l সমান হবে 3 প্লাস 2 মানে কত 5। আর 4s-এর ক্ষেত্রে n এর মান আমরা দেখতেই পাচ্ছি 4, আর l এর মান হবে আমরা ওই পাশে দেখছি কত 0, অর্থাৎ s হইলে সেটার ক্ষেত্রে l এর মান হয় 0, অতএব n প্লাস l এর মান হবে 4 প্লাস 0 মানে হচ্ছে 4। এখন দেখা যায় কি এখানে মান আছে 5, এখানে আছে 4, তার মানে ইলেকট্রন বিন্যাসে আউফবাউ নীতি অনুসারে 4s-এর শক্তি কম থাকায় সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং 3D-তে শক্তি বেশি থাকার কারণে সেখানে পরে ইলেকট্রন প্রবেশ করবে। এখন পাশাপাশি যদি আমরা 4p দিয়ে দিই, 4p এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4 এবং l এর মান হচ্ছে 1, কারণ p মানে 1, আমরা দেখছি p মানে 1। এখানে যদি লিখে রাখি n সমান যদি 4 হয়, l সমান 0 1 2 3 এবং 0 জন্য s, p, d, f। এই যে p মানে হচ্ছে 1, p থাকলেই বুঝতে হবে l এর মান হচ্ছে 1, অর্থাৎ l এর মান 1 হইলেই তখন p হয় বা p উপশক্তি স্তরটা আসে। সেক্ষেত্রে আমরা এখানে n প্লাস l এর মান কত আসে, n প্লাস l এর মান আছে 4 প্লাস 1 মানে 5। এখন এই 3D-তে আগে যাবে নাকি 4p-তে আগে যাবে, সেক্ষেত্রে আমরা কি দেখব, n প্লাস l এর পরিবর্তে আমরা দেখব হচ্ছে n এর মান কোনটা ছোট আছে। তো এই ক্ষেত্রে n এর মান আছে 4 আর এখানে আছে n এর মান 3, তার মানে যেখানে n এর মান ছোট সেখানে আগে যাবে। তো এক্ষেত্রে 3D-তে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে 4p-তে যাবে। এই একটা বিষয় গেল। এখন আমরা এই যে শর্টকাট বের করলাম, এই শর্টকাট থেকে একটা ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি। যেমন হচ্ছে ধরো জিঙ্কের ইলেকট্রন বিন্যাস যদি করি 30টা ইলেকট্রন আমার কাছে আছে। এখন আমার সামনে এতগুলা ইলেকট্রন গ্রহিতা আছে, এখান থেকে বেছে বেছে যাদের শক্তি কম তাদেরকে দিতে হবে। কারণ স্বাভাবিক বিষয়, আমরা যদি কাউকে দান করতে চাই তাহলে আমরা কি করি, সবচেয়ে দুর্বল বা সবচেয়ে টাকা পয়সা যা কম থাকে তাকে আগে দান করি। তো এখানে সেই একই সিস্টেম, যার শক্তি কম তাকে আমরা ইলেকট্রন আগে দেব। তো সেক্ষেত্রে আমার সিরিয়ালে আছে 1s, তাহলে 1s এবং আমরা জানি এসের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। জিনিস লেখা ভালো, যেটা হচ্ছে এসের ধারণ ক্ষমতা 2 আমরা বের করছিলাম, পি হচ্ছে 6টি, ডিতে থাকবে 10টি, এফে থাকবে 14টি ইলেকট্রন। ঠিক আছে, যদি আমার পর্যাপ্ত পরিমাণ ইলেকট্রন থাকে তাহলে এসে 2টাই দিতে হবে, পিতে 6টা, ডিতে 10টা অথবা এফে 14টা। সেক্ষেত্রে 1s-এ 2টা দিয়ে দিলাম, এরপরে 2s আছে সিরিয়ালে, তাকেও 2টা দিলাম।
তারপরে আছে টোয়াইস পি, টু পি, পি এর ক্ষেত্রে ছয়টি দিয়ে দেবো, তারপরে 3s, এসে 2টা দেবা, তারপরে 3p, পিতেও 6টা, এরপরে 3p এর পরে সিরিয়ালে আছে 4s, তাহলে সেক্ষেত্রে আমরা 4s আনবো, 4s এ 2টা, তারপরে সিরিয়ালে আছে 3d, d এর ধারণ ক্ষমতা 10। এখন দেখো আমার 30টা হয়ে গেছে, 2 এর 2 4, 4 4 10, 10 আর 8 18, 18 আর 2 20, 20 আর 10 30। তাহলে যে একদম ইজিভাবে আমরা এরকম 118 নম্বরে যদি আমাকে বলা হয় তাহলে ইলেকট্রন বিন্যাস আমরা এভাবে করতে পারবো। এক্ষেত্রে একটা বিষয় জানতে হবে, ইলেকট্রন বিন্যাসে একটা বিষয় আছে যেটা হচ্ছে পূর্ণ অথবা অর্ধপূর্ণ। আমরা সবাই একটা জিনিস খেয়াল করি যে আমরা সবাই চাই কি সুন্দরভাবে জীবনযাপন করতে, সেক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ডার্ড লেভেলের মান থাকে যে আমরা এটা অর্জন করব। ধরো হচ্ছে সবার টার্গেট একটা সুন্দর বাড়ি করতে চাই, বা একটা সুন্দর দোকান থাকবে, একটা এরকমভাবে ইলেকট্রনেরও একটা টার্গেট আছে যেটা হচ্ছে স্থিতিশীলতা অর্জন করা। সেক্ষেত্রে যদি পূর্ণ থাকে, অর্থাৎ যার যত চাহিদা ততগুলো যদি পায়, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো এবং সেটা স্থিতিশীল। তো সেক্ষেত্রে ধরো হচ্ছে আমার চাহিদা আছে, আমার কাছে 50 লাখ টাকা থাকে, কিন্তু আমার কাছে 50 লাখ নাই, আমার কাছে আছে 25 লাখ, তাহলে সেটা অর্ধেক আছে, চাহিদার অর্ধেক, সেটাও একটা স্থিতিশীলতা। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও এসের ধারণ ক্ষমতা 2টি, কিন্তু সে যদি একটা থাকে তাতেও তার একটা অর্ধপূর্ণ হইল, এটা হচ্ছে পূর্ণ আর এটা হচ্ছে অর্ধপূর্ণ, দুইটাই স্থিতিশীল, পূর্ণ এবং অর্ধপূর্ণ দুইটাই স্থিতিশীল। তো এসে একটা থাকলে সেটা হচ্ছে অর্ধপূর্ণ, পিতে 6টা অথবা 3টা, আবার ডিতে 10টা অথবা 5টা, এফে 7টা অথবা 14টা। এখন আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাস করি, কপার হচ্ছে পারমাণবিক সংখ্যা 29। এইখানেই এই সূত্র বা এই বিষয়টা আমাদের কাজে আসবে। যেমন হচ্ছে এই আগেরটার মতোই 1s-এ 2টা দেব, 2s-এ 2টা দেব, 2p-তে 6টা দেব, 3s-এ 2টা দেব, 3p-তে 6টা, এরপরে 4s-এ স্বাভাবিকভাবে 2টা দিয়ে যাব, এরপরে 3d-তে যায় 9টা দেব, কারণ আমার 29টা আছে, এই পর্যন্ত দিলে 29 হয়। এখন একটা বিষয় আমাদের চোখে বাঁধবে, যেটা হচ্ছে যে এসের ধারণ ক্ষমতা 2, দুইটাই দিলাম, কিন্তু ডি এর ধারণ ক্ষমতা হচ্ছে 10, কিন্তু আমি দিছি 9টা। এখানে একটা বিষয় হচ্ছে যে স্থিতিশীলতা কখন হবে বলছি, পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকলে। তো সেক্ষেত্রে আমার এইখান থেকে যদি একটা ইলেকট্রন এইখানে দিয়ে দেই, অর্থাৎ 4s 2 এর পরিবর্তে 1 এবং 3d 9 এর পরিবর্তে 10 হয়, তাহলে দেখো এটা অর্ধপূর্ণ হয়, এটাও পূর্ণ হয়, মানে দুইটাই স্থিতিশীল। আর এই অবস্থানে এইটা স্থিতিশীল, কিন্তু এটা স্থিতিশীল নয়। তো আমরা বলছিলাম যে প্রত্যেকটা মৌলের টার্গেট হচ্ছে স্থিতিশীলতা অর্জন করা। তো সেই স্থিতিশীলতা অর্জন করার জন্যই 4s থেকে একটা ইলেকট্রন 3d-তে যায়। এরকম একটা প্রশ্ন আসে যে কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, তাহলে সেক্ষেত্রে আমাদের কথা থাকবে যে প্রত্যেকটা মৌলই স্থিতিশীলতা অর্জন করতে চায়, এবং স্থিতিশীলতা অর্জন করার জন্য 4s থেকে একটা ইলেকট্রন 3d-তে গেলে 4s অর্ধপূর্ণ হয় এবং 3d পূর্ণ হয়, এবং এই ইলেকট্রন বিন্যাসটি স্থিতিশীল থাকার জন্য তার ইলেকট্রন বিন্যাসটা স্বাভাবিক নিয়মের চেয়ে ব্যতিক্রম হয়। এরপরে আমাদের আরেকটা প্রশ্ন আসে, ধরো 2d অসম্ভব, কিন্তু 3d সম্ভব কেন? 2d সম্ভব কিন্তু 3d সম্ভব কেন? এক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় যে জিনিসটা শিখছিলাম যে n এর মান এবং l এর মান। 2d কেন অসম্ভব? কারণ এখানে n এর মান কত দেখো, 2d এর ক্ষেত্রে n সমান হচ্ছে 2, তাহলে সেক্ষেত্রে l এর মান হবে 0 থেকে n-1, মানে 0 আর 1, 0-র জন্য হচ্ছে s এবং 1-এর জন্য হচ্ছে p। তার মানে আমার শক্তি স্তর হবে 2s এবং 2p। কিন্তু 2d যদি বানাইতে চাই, অর্থাৎ 2d যদি লিখতে চাই, তাহলে এখানে আমার l এর মান 2 হতে হবে, কিন্তু আমার l এর মান 2 নাই, তার মানে হচ্ছে আমার এই জিনিসটা সম্ভব না। কিন্তু 3d এর ক্ষেত্রে আমরা দেখি এখানে n এর মান হচ্ছে 3, তাহলে l এর মান হবে 0 1 2, 0-র জন্য s, 1-এর জন্য p, 2-এর জন্য d। এক্ষেত্রে অনায়াসই 3s 3p এবং 3d সম্ভব। কারণ কি? কারণ d হবার জন্য বা d উপশক্তি স্তর হবার জন্য l এর মান 2 হতে হবে, এবং এখানে সেটা আছে, যার জন্য 3d সম্ভব। এরকম করে যে কোনো কিছু দিলে আমরা n এবং l এর মান থেকে হিসেব করে বের করতে পারবো কোনটা সম্ভব কোনটা অসম্ভব। ইলেকট্রন বিন্যাস এভাবে করে আমরা খুব সহজেই করতে পারবো।
সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের মধ্যে নবম দশম শ্রেণীর রসায়নের খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আমাদের গাণিতিক কিছু বিষয় আছে, যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি বুঝতে পারি তাহলে এটা আমাদের কাছে খুবই সহজ মনে হবে। তো ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে মৌল, এর ধারণা ও রাসায়নিক গণনা। মৌলের ধারণা, রাসায়নিক গণনার ক্ষেত্রে হচ্ছে সব কিছু পরিমাপ করার ক্ষেত্রে আমরা হচ্ছে এক একটা, যেমন ধরো ভর পরিমাপের জন্য কেজি, তারপরে এরকম করে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে মিটার, শক্তি পরিমাপের ক্ষেত্রে জুল, বিভিন্ন একক ব্যবহার করে এরকম করে রাসায়নিক যে পদার্থগুলো আছে সেগুলোকে আমরা পরিমাপ করার ক্ষেত্রে সাধারণত মৌল একক ব্যবহার করে থাকি। তো আমরা হচ্ছে এই মৌল নিয়ে আলোচনা করব। তো মৌল নিয়ে আলোচনা করার ক্ষেত্রে প্রাসঙ্গিক কিছু বিষয় আমরা যদি জানি, ধরো হচ্ছে প্রথমে আমরা জানি এক হালিতে 4টি হয়, অর্থাৎ এক হালি যে কোনো কিছু, এক হালি সমান হচ্ছে 4টি। তো এখন যদি আমি বলি যে এক হালি কলা, তাহলে হচ্ছে 4টি কলা, বা এক হালি ডিম 4টি ডিম। এভাবে এই রাসায়নিক পদার্থের ক্ষেত্রে হচ্ছে মোল বিষয়টা ব্যবহার করা হয়, অর্থাৎ এক মোল সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এতটি। এখন আমি ওইখানে যেরকমভাবে এক হালি সমান 4টি যাই হোক না কেন, 4টি মানেই আমরা বুঝি এক হালি, এখানেও হচ্ছে যাই হোক না কেন 6.023 ইন্টু 10⁻23টি মানেই এক মোল, বা যে কোনো কিছুর এক মোল মানেই এতটি। এখন ধরো হচ্ছে এক মোল যদি কোনো মৌলের পরমাণু হয়, তাইলে এতটি পরমাণু। ধরো এক মোল হাইড্রোজেন পরমাণু বা সমান হচ্ছে 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি হাইড্রোজেন পরমাণু। এখানে পরমাণু না লিখলেও হয়, এখানে 1 মোল হাইড্রোজেন সমান এতটি হাইড্রোজেন পরমাণু, 1 মোল হাইড্রোজেন সমান এতটি হাইড্রোজেন পরমাণু। আবার যদি বলি 1 মোল সোডিয়াম আয়ন, 1 মোল সোডিয়াম প্লাস 1 হচ্ছে 6.023 ইন্টু 10⁻23টি Na প্লাস, এটা একটা আয়ন। আয়ন কীভাবে বুঝবো? কোনো পদার্থ বা কোনো মৌল যদি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জে চার্জিত হয়, তখন সেটা আমরা আয়ন বলি। যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে ধনাত্মক চার্জে চার্জিত হয়, তাকে ক্যাটায়ন বলা হয়। আর যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ঋণাত্মক চার্জে চার্জিত হয়, তাকে অ্যানায়ন বলে। 1 মোল সোডিয়াম প্লাস আয়ন সমান হচ্ছে এতটি আয়ন। 1 মোল হাইড্রোজেন সমান এতটি হাইড্রোজেন পরমাণু। আবার 1 মোল ধরো পানি যদি হয়, 1 মোল H2O সমান হবে 6.023 ইন্টু 10⁻23টি H2O বা পানির অণু, কারণ এটা একটা অণু আছে। অর্থাৎ 1 মোল যে কোনো কিছু বলতেই আমরা বুঝতে পারি যে এই যে 6.023 ইন্টু 10⁻23টি ওই জিনিস। এখন এইটা একটা ম্যাজিক সংখ্যা, এই বিষয়টা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। অ্যাভোগাড্রো সংখ্যাটাকে কি বলে? অ্যাভোগাড্রো সংখ্যা। এটাকে নাম্বার অফ অ্যাভোগাড্রো অর্থাৎ NA দ্বারাও প্রকাশ করা হয়, নাম্বার অফ অ্যাভোগাড্রো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে 1 মোলের একটা সংখ্যা আমরা পাইলাম যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23টি কোনো পদার্থের অণু, পরমাণু বা আয়ন যদি থাকে, তাহলে তাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। এবার আমরা আরেকটা সংখ্যা আছে, সেটা হচ্ছে যে রাসায়নিক পদার্থ, যেটা ধরো হচ্ছে অণু হোক, পরমাণু হোক বা আয়ন হোক, এর আণবিক ভর বা পারমাণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করা হয়, তাহলে তাকেও কি বলে? ওই পরিমাণকে 1 মোল বলে। ধরো এই পানির 1 মোল H2O সমান হচ্ছে, এখানে পানির আণবিক ভর কত হবে?
H2O সমান আণবিক ভর নির্ণয় কীভাবে করে? হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক ভর 1 গুণ হচ্ছে 2টা আছে এই জন্য 2 যোগ অক্সিজেনের 16 আছে কয়টা? একটা, এই জন্য গুণ 1, তাহলে কত হয়? 2 যোগ 16 সমান 18 গ্রাম। তাহলে এই যে পানির আণবিক ভর 18 গ্রাম, তো 18 গ্রাম মানেই হচ্ছে 1 মোল পানি, তার হচ্ছে 18 গ্রাম। আমরা লিখতে পারি 1 মোল পানি সমান হচ্ছে 18 গ্রাম পানি, অর্থাৎ H2O। সেক্ষেত্রে আমরা যে কোনো পদার্থের 1 মোল সমান তার আণবিক ভর লিখতে পারি। এখন আমি ধরলাম 1 মোল পানি সমান 18 গ্রাম লেখা যায়। আর কি লিখতে পারি? একটু আগে বলছি যে অ্যাভোগাড্রো সংখ্যা লেখা যায়, তার মানে লেখা যায় 6.023 ইন্টু 10⁻23 টি H2O অণু, তো এটি H2O অণু। এখন এখান থেকে এইটুক তথ্যর মধ্য থেকে গাণিতিক সমস্যা করা যায়, যেভাবে ধরো বলল যে 3টি H2O অণুর ভর কত, 3টি H2O অণুর ভর কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এতটি পানির অণুর ভর হচ্ছে 18 গ্রাম, অর্থাৎ 3টির ভর হবে। তাহলে কীভাবে করব? সমাধান কীভাবে করব? লিখব কি? 6.023 ইন্টু 10⁻23 টি H2O অণুর ভর কত? 18 গ্রাম। অতএব একটি H2O অণুর ভর হবে 18/6.023 ইন্টু 10⁻23 গ্রাম। এখন আমার চাইছে কতটি? চাইছে হচ্ছে 3টি। অতএব 3টি H2O অণুর ভর সমান কত হবে? 18 গুণ 3 ভাগ হচ্ছে 6.023 টু 10⁻23। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কী করব? 3টি H2O বা পানির অণুর ভর হবে 18 গুণ 3 সমান যেটা আসে এত গ্রাম। ক্যালকুলেশন করলে তোমরা সমাধান পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখব। ধরো হচ্ছে আমার 3টি পানির অণুর ভর না বলে বলল যে 2 গ্রাম H2O এ কতটি H2O অণু আছে। একইভাবে আমরা জাস্ট ঐকিক নিয়ম করব যে 6.023 টু 10⁻23 সরি, এটা হচ্ছে পরে আসবে। আমরা লিখবো হচ্ছে 18 গ্রাম H2O এ আছে 6.023 টু 10⁻23 টি H2O অণু। এবার হচ্ছে অর্থাৎ 1 গ্রাম H2O এ আছে 6.023 ইন্টু 10⁻23 ভাগ হচ্ছে 18টি, অর্থাৎ 2 গ্রাম এ আছে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 2 ভাগ হচ্ছে 18 সমান যেটা আসবে কত? টি। এইভাবে করে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। এরপরে একটা বিষয় আছে যেটা দেখো আমরা অণুর হিসাব বের করছি কিন্তু পরমাণুর হিসাব জানি না। তো সেক্ষেত্রে আমরা কীভাবে করবো? দেওয়া আছে এই যে নিজে করো বলে একটা যে আছে 112 পৃষ্ঠায় তোমাদের, যে 1 গ্রাম H2SO4 এ কতগুলো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু আছে।
তো আমরা সবাই হচ্ছে অণুর হিসাবটা সমাধানে করা আছে এবং খুব সহজে করতে পারি, কিন্তু পরমাণুর হিসাবটা কীভাবে হবে? খুবই সহজ জিনিস। প্রথমে অণুর হিসাবটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা জানি সেটা লিখতে হবে যে 1 মোল H2SO4 সমান আমরা লিখতে পারি কি, বলছিলাম যে কোনো কিছুর 1 মোল মানেই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 T H2SO4 অণু সমান আরেকটা জিনিস লেখা যায়, যে বলছিলাম যে আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, আমরা সমান লিখতে পারি 98 গ্রাম H2SO4, 98 গ্রাম H2SO4। এবার এখান থেকে আমরা প্রথমে 1 গ্রামে কতগুলো অণু আছে সেটা বের করব। ঠিক আছে, 1 গ্রামে অণুর সংখ্যা বের করার পরে দেখব কি যে 98 গ্রাম H2SO4 এ আছে কি আছে 6.023 × 10⁻23 T H2SO4 অণু, এতটি H2SO4 অণু। অতএব 1 গ্রাম H2SO4 এ আছে 6.023 × 10⁻23 ভাগ হচ্ছে 98টি H2SO4 অণু সমান একটা রেজাল্ট আসবে। এখানে যা হোক ধরো হচ্ছে এ আসবে, এবার আমরা কি করব, এই এর সাথে কি করব, হাইড্রোজেনের যতগুলো পরমাণু আছে এই যৌগের মধ্যে সেটা গুণ নেব। এটুক করার পরে কি লিখব যে অতএব 1 গ্রাম H2SO4 এ হাইড্রোজেন পরমাণু আছে। এখানে যে রেজাল্ট আসবে, অর্থাৎ ধরলাম যে এর সাথে গুণ দেব এই যৌগের মধ্যে হাইড্রোজেন যতগুলো আছে কত, 2টি, তাহলে গুণ দেব 2, যা আসবে এত টি। আবার হচ্ছে কি 1 গ্রাম H2SO4 এ সালফার পরমাণু আছে। এইখানে রেজাল্টের সাথে অর্থাৎ এ গুণ সালফার যৌগের মধ্যে আছে একটা সালফিউরিক অ্যাসিডে সালফার আছে একটা, তাহলে গুণ হবে 1 টি। আবার কি 1 গ্রাম H2SO4 এ অক্সিজেন পরমাণু আছে। এখানে রেজাল্ট হচ্ছে এর সাথে গুণ হবে, অক্সিজেন আছে কয়টা সালফিউরিক অ্যাসিডের মধ্যে, 4টা আছে, গুণ হবে 4, যে রেজাল্ট হবে সেটা। এর অ্যান্সার হচ্ছে এই 3টা। এভাবে করে আমরা পরমাণুর হিসাব করতে পারবো যে 1 গ্রাম হোক 5 গ্রাম হোক তার মধ্যে কী পরিমাণ পরমাণু আছে। এবার আসো আয়তনের হিসাব, মোলার আয়তন, গ্যাসের মোলার আয়তন, অর্থাৎ মোলার আয়তন কাকে বলে? 1 মোল গ্যাসীয় পদার্থের যে আয়তন দখল করে তাকে কী বলে? ওই পদার্থের মোলার আয়তন বলে। 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। মোলার আয়তনের ক্ষেত্রে আমরা কিছু সূত্র আছে, সূত্রের ইউজ করলে করতে পারি। সূত্র ইউজ যদি করি সেক্ষেত্রে শর্টকাটভাবে করলে করতে পারি, অথবা আমরা ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারি। তো আমরা দুইটাই দেখব, সূত্রটাও দেখাই দেবো। সূত্র হচ্ছে এখানে বলা আছে 3টা সূত্র। এন সমান হচ্ছে W/m, এই একটা সূত্র। আবার হচ্ছে এন সমান V/22.4, আর একটা হচ্ছে এন সমান N/6.023 ইন্টু 10⁻23। এখানে এদের পরিচয় জানতে হবে। এন সমান হচ্ছে মোল সংখ্যা। এবার ডাব্লিউ সমান হচ্ছে গ্রাম এককে ভর, গ্রাম এককে ভর। ভি সমান হচ্ছে লিটার এককে আয়তন,
আর এন হচ্ছে অণুর সংখ্যা, অণুর সংখ্যা, এবং এম বড় হাতের ক্যাপিটাল এম হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। তো এইসব তথ্য যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে এখান থেকে মোল সংখ্যা অথবা গ্রামে এককে দ্রব্যের ভর, আণবিক ভর অথবা আয়তন যে কোনো কিছু বের করতে পারি, অথবা অনুসংখ্যাও বের করতে পারি। সূত্রগুলো ছাড়াও কীভাবে করা যায় দেখো, সূত্রগুলো ছাড়া আমরা প্রত্যেকটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার যেটাকে বলে, এসটিপিতে গ্যাসীয় পদার্থের 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। কি জানি আমরা জানি এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর প্রেশার হচ্ছে 1 atm অ্যাটমসফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ। এই 0 ডিগ্রি সেলসিয়াস এবং বায়ুমণ্ডলীয় চাপে প্রত্যেক গ্যাসীয় পদার্থের 1 মোলের আয়তন হচ্ছে 1 মোল সমান হবে 22.4 লিটার প্রত্যেক গ্যাসীয় পদার্থের। এখন আমি ধরো হচ্ছে বললাম 1 মোল CO2 সমান, স্বাভাবিকভাবে আমরা 1 মোল সমান কী লিখতে পারি? 1 মোল সমান প্রথমে লিখতে পারি 6.023 ইন্টু 10⁻23 T CO2 অণু, একটা লিখতে পারি। এরপরে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, তাহলে আমরা সেটাও লিখতে পারি যে 44 গ্রাম CO2, কারণ আমরা একটু আগে বলছিলাম যে কোনো পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যায় সেটা তার 1 মোলের সমান। আরেকটা এইমাত্র বললাম যেটা, সেটা হচ্ছে প্রত্যেক গ্যাসীয় পদার্থের 1 মোলের আয়তন হবে 22.4 লিটার। তো সেক্ষেত্রে 22.4 লিটার, তিনটা জিনিস লেখা যায়। এখান থেকে আমরা গাণিতিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। আরও বলা হলো যে 3 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত, তাহলে আমরা কীভাবে লিখতে পারি যে 44 গ্রাম CO2 এর আয়তন সমান হচ্ছে 22.4 লিটার, অর্থাৎ 1 গ্রাম CO2 এর আয়তন হবে 22.4 ভাগ হচ্ছে 44 লিটার, অর্থাৎ 3 গ্রাম CO2 এর আয়তন হবে কত? 22.4 ইন্টু 3 ভাগ হচ্ছে 44 লিটার, যেটা আসে অ্যান্সার, যেটা আসে অত লিটার, অ্যান্সার যেটা আসে অত লিটার। ক্যালকুলেশন করে নেবা। তো এইগুলো খুবই ইজি জিনিস। আবার ধরো হচ্ছে বললো 3টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন কত, ঠিক আছে, এখানে 3 গ্রাম বের করছি, বললো 3টি, তাহলে এতটির আয়তন হচ্ছে 22.4 লিটার, একটির কত, 3টির কত। খুবই সহজ জিনিস। আমরা যদি বলি ধরো হচ্ছে 5 লিটার মিথেন গ্যাসে, বইয়ে তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে যে নিজে করো বলে, প্রমাণ এসটিপিতে 5 লিটার CH4 মানে মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে, H পরমাণু আছে। খুব ইজিভাবে আগের মতোই করবো। এটা হচ্ছে আমরা কি লিখতে পারি, 1 মোল CH4 সমান আমরা লিখতে পারি সবসময়ের জন্য কি 6.023 ইন্টু 10⁻23 T CH4 অণু, এই একটা বিষয়। আর কি লেখা যায়, সমান লেখা যায় হচ্ছে এর আণবিক ভর। এর আণবিক ভর কত, কার্বন 12, যদি বের করি এখানে আলাদাভাবে, CH4 এর আণবিক ভর কার্বন হচ্ছে 12, আছে একটা, গুণ হচ্ছে 1, যোগ চিহ্ন, হাইড্রোজেনের হচ্ছে 1, আছে যেটা 4টা, গুণ হবে 4, তাহলে কত হয় 12 যোগ 4 সমান হচ্ছে 16। তাহলে আণবিক ভর কত, 16, তাহলে লিখতে পারি 16 গ্রাম CH4। আর হচ্ছে এইমাত্র বললাম যে গ্যাসীয় পদার্থের আয়তন হচ্ছে 1 মোলের কত, 22.4 লিটার। তাহলে আমার কোশ্চেনে ছিল যে এসটিপিতে 5 লিটার মিথেন গ্যাসে কয়টি
হাইড্রোজেন পরমাণু আছে। তাইলে 22.4 লিটারে আছে কি দেখো, 22.4 লিটার CH4 আছে কি আছে 6.023 × 10⁻23 T CH4 অণু আছে। এই যে এখান থেকে আমরা দেখতে পাই 22.4 লিটারে এতটি আছে। অতএব 1 লিটার CH4 আছে কত হবে 6.023 × 10⁻23 ভাগ হচ্ছে 22.4 তো টি। অতএব আমার আছে প্রশ্নে 5 লিটার CH4 আছে কী হবে 6.023 × 10⁻23 × 5 22.4 টি। এখানে যে রেজাল্ট আসবে এত টি। এর সাথে কি করব, পরের একদম লাস্ট স্টেজে কি আসবে এই রেজাল্টের সাথে। অতএব 5 লিটার CH4 কি চাইছে হাইড্রোজেন পরমাণু। এই যে কতটি হাইড্রোজেন পরমাণু আছে, তো সেক্ষেত্রে কি লাগবে এত H পরমাণু আছে। এখানে ধরো পাইলাম রেজাল্ট পাইলাম হচ্ছে তাহলে আছে কি হবে সমান এই রেজাল্টের সাথে, অর্থাৎ গুণ হচ্ছে এই মিথেনে হাইড্রোজেন আছে কয়টা 4টা আছে, এই জন্য গুণ হবে 4, যা রেজাল্ট হবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এইভাবে করে আমরা আয়তনের যে বিষয়টা আছে সেটাও সমাধান করতে পারি। এবার হচ্ছে আচ্ছা দ্রবণটা কি, দ্রবণ হচ্ছে দ্রবণ সমান লেখা যায় দ্রব যোগ দ্রাবক, অর্থাৎ দ্রবণ হচ্ছে দ্রব ও দ্রাবক। এখন এখানে মোলার দ্রবণ আছে। মোলার দ্রবণ বলতে 1 লিটারে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে তাকে মোলার দ্রবণ বলে। অর্থাৎ একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে 1 লিটার দ্রাবকে 1 লিটারের মধ্যে যদি কোনো কিছু 1 মোল থাকে, 1 লিটার দ্রাবকের মধ্যে যদি কোনো কিছু 1 মোল দেওয়া হয়, 1 মোল দ্রবীভূত করা হয় বা থাকে, তাহলে সেটাকে কি বলে মোলার দ্রবণ। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের দ্রবণ থাকতে পারে। অর্থাৎ 1 লিটারে যদি 1 মোল থাকে তাহলে তাকে বলে মোলার দ্রবণ। মোলার দ্রবণের ঘনমাত্রা কত হবে, মোলার দ্রবণ সমান হচ্ছে ঘনমাত্রা হচ্ছে 1 m দ্বারা মোলার বোঝায়। মোলার m মানে মোলার 1 মোলার। মোলার দ্রবণের ঘনমাত্রা 1 মোলার। তারপরে আছে সেমি মোলার দ্রবণ সমান হবে 1 লিটারে যদি অর্ধেক মোল থাকে, অর্থাৎ 0.5 মোলার। এখানে একটা কথা আছে, মোলার মানে হচ্ছে মোল পার লিটার, মানে মোল পার লিটার। মোলার মানে হচ্ছে মোল পার লিটার, অর্থাৎ 1 লিটারে এত মোল আছে। 1 লিটারে যদি 0.5 মোল থাকে তাইলে হচ্ছে তার মোলারিটি হবে 0.5 মোলার এবং তাকে সেমি মোলার দ্রবণ বলে। এবার ডেসিমোলার যদি দেখি, ডেসিমোলার দ্রবণ সমান হবে 0.1 মোলার। অর্থাৎ এখানে 1 লিটারে 1 মোলের 10 ভাগের 1 ভাগ থাকবে। আর সেন্টিমোলার হচ্ছে সেন্টিমোলার দ্রবণ সমান হচ্ছে 0.01 মোলার। এখানে 1 লিটারের মধ্যে 1 মোলের 100 ভাগের 1 ভাগ থাকবে। এই হচ্ছে এইগুলো মুখস্থ রাখতে হবে, এই 4টা বিষয়: মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার আর সেন্টিমোলার দ্রবণ। এরপরে আমরা বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত করতে পারবো। সেক্ষেত্রে একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে W সমান SM/1000। W সমান SM/1000। সেক্ষেত্রে আমাদের এখানে পরিচয়গুলো জানতে হবে যে এরা কে কী। W হচ্ছে
গ্রাম এককে দ্রব্যের ভর, ডাব্লিউ সমান হচ্ছে গ্রাম এককে দ্রব্যের ভর, এম হচ্ছে দ্রব্যের আণবিক ভর, ভি হচ্ছে মিলিলিটার এককে, মিলিলিটার এককে দ্রবণের আয়তন, মিলিলিটার এককে দ্রবণের আয়তন, এবং এস সমান হচ্ছে দ্রবণের মোলারিটি। আমরা এই সূত্র ব্যবহার করে বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত করতে পারবো। এবং এক্ষেত্রে একটা বিষয়, আয়তন হচ্ছে অবশ্যই মিলিলিটারে থাকতে হবে। তো দেখো এইখানে এই যে সূত্র আমরা লিখছিলাম যে ডাব্লিউ সমান SMV/1000, এই সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করতে পারবো। ধরো একটা অঙ্ক দেওয়া আছে, তুমি কিভাবে 250 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত করবে। এখানে এই যে বলছিলাম মোলার, সেমিমোলার, ডেসিমোলার, সেমিমোলারের ঘনমাত্রা কত? সেমিমোলারের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলার। দেখো এখানে কি কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, এই যে 250 মিলিলিটার, এই যে 250 মিলিলিটার দেওয়া আছে, ঠিক আছে। সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা হবে 0.5 মোলার। সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর আমরা জানি 58.5, এবং ডাব্লিউ হচ্ছে দ্রব্যের ভর সমান ভর আমরা জানি না। তো আমরা প্রথমে এখান থেকে ডাব্লিউ বের করব। আমরা জানি সূত্র ডাব্লিউ সমান SMV/1000 সমান মান বসাও 0.5 ইন্টু 58.5 ইন্টু ভি হচ্ছে বলা আছে 250 ভাগ হচ্ছে 1000 করলে পরে পাবো হচ্ছে 7.3125 গ্রাম। এখন আমরা কিভাবে এটা বের করলাম, আমরা একটা পাত্রে এই 7.3125 গ্রাম যদি সোডিয়াম ক্লোরাইড নেই, তারপরে তার মধ্যে অবশিষ্ট অংশ অর্থাৎ 250 মিলিলিটার হতে যতটুকু পানি লাগে ততটুকু পানি যদি দেই, তাইলে আমরা কি পাবো, 250 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ পাবো। আমি আবারও বলছি, একটা পাত্রের মধ্যে আমরা কি করব, 7.3125 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়ে তার মধ্যে 250 মিলিলিটার হতে যতটুকু পানি লাগে ততটুকু পানি যোগ করলে সেটা 250 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ হবে। এখন আমরা এইখান থেকে ঘনমাত্রাও বের করতে পারি এই একই সূত্র ব্যবহার করে, আবার আণবিক ভরও বের করতে পারি, এবং এখানে আরও বিভিন্ন বিষয় আমরা বের করতে পারি। আমরা আর একটা সমস্যা দেখি, আর কীভাবে এই সূত্র ব্যবহার করে ঘনমাত্রা বের করা যায়। ধরো একটা প্রশ্ন আসলো 250 মিলিলিটার 20 গ্রাম সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত? তাহলে এখানে কী কী দেওয়া আছে, ভি সমান অর্থাৎ আয়তন দেওয়া আছে 250 মিলিলিটার, ডাব্লিউর মান দেওয়া আছে 20 গ্রাম, এম আণবিক ভর 106 আমরা জানি সোডিয়াম কার্বনেটের, ঘনমাত্রা এস বের করতে বলছে, তাহলে আমরা এস এর মান বের করবো। তাহলে সূত্র জানি কি, ডাব্লিউ সমান SMV/1000। এখান থেকে এস এর মান বের করতে গেলে কী করতে হবে, 1000 W/MV। এখানে 1000 ইন্টু ডাব্লিউর মান হচ্ছে 20/M হচ্ছে 106 ইন্টু ভি হচ্ছে 250 করলে পরে কত আসবে, 0.75 মোলার। তাহলে ঘনমাত্রাও আমরা এই সূত্র ব্যবহার করে বের করতে পারবো, 0.75 মোলার হচ্ছে ঘনমাত্রা। এই অধ্যায়ে আরও বিভিন্ন সমস্যা আছে, আমরা পরবর্তী ক্লাসে অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা আজকে ষষ্ঠ অধ্যায়ের বিভিন্ন দ্রবণের মধ্যে কি পরিমাণ পরমাণু থাকতে পারে, তার আয়তন কত হতে পারে, এবং হচ্ছে এরপরে আমরা হচ্ছে কি দেখব, এরপরে আমরা লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে কিছু বিষয় আলোচনা করব। লিমিটিং বিক্রিয়কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস। এই টপিকস হচ্ছে আমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে আসে। তো দেখো লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে আমরা কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে কিছু লিমিটিং বিক্রিয়কের বিষয় দেয়া আছে। আচ্ছা দেখো a প্লাস b অর্থাৎ a এর যে এ পাত্রে যে দ্রবণ আছে এবং বি পাত্রে দ্রবণ আছে, এটা বিস্তৃত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে
সেটা আমরা দেখব। a প্লাস b এর ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক কোনটি? লিমিটিং বিক্রিয়ক কোনটি? লিমিটিং বিক্রিয়ক বলতে কি বুঝি? সহজ ভাষায় হচ্ছে কোনো বিক্রিয়া যে বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায়, ঠিক না? এখন এটা দুই তিন ভাবে করা যায়। তো এখানে আমরা যদি সহজ চিন্তা করি তাহলে এখানে গ্রামের হিসাব আছে, এটা কিন্তু এটার পরিমাণ দেয়া নেই। তাহলে প্রথমে আমাদের এই পাত্রে দ্রবণের মধ্যে কি পরিমাণ আছে দ্রবণ সেটা বের করতে হবে। তাহলে আমরা একটা সূত্র করেছিলাম যে W সমান S VM বাই 1000। এই সূত্র দিয়ে এই পাত্রে কি পরিমাণ দ্রব্য আছে সেটা আমরা বের করব, তারপরে আমরা অঙ্কটা করতে পারবো। সেক্ষেত্রে W এর মান যদি বের করতে চাই তাহলে এখানে মোলারিটি S হচ্ছে মোলারিটি বলা আছে 0.5 ইনটু V মানে আয়তন বলা আছে 150। এটা আমরা লিখতে পারি যে এই পাত্রের ক্ষেত্রে কি আছে W বের করব। W বের করার সূত্র SVM বাই 1000। সেক্ষেত্রে S এর মান বসালাম 0.5, V এর মান হচ্ছে 150 ইনটু M মানে হচ্ছে আণবিক ভর FeCl2। FeCl এর আণবিক ভর কত? আয়রন কত? 56 যোগ ক্লোরিন হচ্ছে 35.5 গুণ হবে 2, কারণ কি দুইটা আছে। তাহলে কত হয়? 56 যোগ 72, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের 71 হয়, যোগ করলে কত আসে? 127, ঠিক আছে। তাহলে আমরা বিকল্প কত বসাবো? 127 এসে 1000 ভাগ করলে কত আসে দেখো? 9.5 গ্রাম। এখন দুইটা ক্ষেত্রেই আমরা পেয়ে গেলাম, এটার ক্ষেত্রে পেলাম 9.5 গ্রাম আর ওইটার পাইছি 9.2 গ্রাম। এবার আমরা এই দুইটা পাত্র যেহেতু একত্রিত করতে বলছে তার মানে আমরা কি করব? দুইটা পাত্রে যে বিক্রিয়ক আছে বিক্রিয়কদ্বয়ের মধ্যে বিক্রিয়া দেখাবো, ঠিক আছে। দুইটা পাত্রের বিক্রিয়কের মধ্যে বিক্রিয়া দেখালে কি হয়? একটা আছে ফেরাস ক্লোরাইড FeCl2 প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। বিক্রিয়া কেমনে করব? আমরা যদি এটা ভাঙাই, দেখো এখানে আয়রনের যোজনী 2 আছে, তার মানে আয়রন প্লাস আকারে আছে আর ক্লোরিন মাইনাস আকারে আছে। ক্লোরিন কয়টা আছে? দুইটা আছে, দুই লিখলাম Fe2 প্লাস Cl মাইনাস। আর এখানে এটা যদি ভাঙাই তাহলে সোডিয়াম প্লাস পাওয়া যায় আর কি পাওয়া যায়? OH মাইনাস পাওয়া যায়। এখন এটা আমরা উপরে লিখে রাখি, দেখো 9.5 গ্রাম, ঠিক আছে। তো মুছে দিলাম এটা। এখন আমরা সহজে হিসাব করব। এখন দেখো এই প্লাস এই মাইনাস, ঠিক আছে। তাহলে আয়রন আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন যদি যুক্ত হয় তাহলে Fe, তারপরে একটু সহজ করে আগে লিখি OH। এখন যোজনী এক্সচেঞ্জ হবে, আয়রনের যোজনী আছে 2, হাইড্রোক্সাইডের কাছে যাবে। তাহলে কিভাবে লিখব? এই আর হাইড্রোক্সাইডের যোজনী 1, এখানে না লিখলেও হয়। তাহলে FeOH2 হলো, আর এখানে সোডিয়াম আর ক্লোরিন যদি যুক্ত হয় তাহলে কি হবে? প্লাস হবে NaCl। এখন আমরা সমতাকরণ করব। সমতাকরণের ক্ষেত্রে দেখো অবশ্যই গাণিতিক রসায়ন যখন করতে যাওয়া তখন কোনো বিক্রিয়া আসলে সমতাকরণ করতে হবে, নাইলে অঙ্ক হবে না। নিয়ম ঠিক থাকলেও অঙ্ক কিন্তু হবে না। আয়রন আছে একটা, এই পাশেও আছে একটা, ক্লোরিন আছে দুইটা কিন্তু এই পাশে আছে একটা, তাহলে আমরা এখানে 2 দিতে পারি। কত দেব? 2 দেব। এবার দেখো সোডিয়াম আছে দুইটা, পাশে আছে দুইটা, অক্সিজেন আছে একটা কিন্তু এই জায়গায় আছে কয়টা? দুইটা, তাহলে এখানে দুইটা। এবার হাইড্রোজেন আছে
গ্রাম। এখন দেখো বিক্রিয়া থেকে আমরা কি দেখতে পারি, 127 গ্রাম ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, কোনটা দিয়ে লেখা যায়, মানে এটা দিয়ে লিখব। এটা কেন লিখবো, একটা জিনিস সহজে বুঝতে হবে। দেখো এইখানে এটা যা লাগবে এটা তার দ্বিগুণ লাগবে। এটা 1 মোল ছিল, এটা লাগছে কত, 2 মোল। ঠিক আছে, তো সেই হিসাবে আমরা এখন এখানে একটু চালাকি করে দেখাবো যে ফেরাস ক্লোরাইড আছে 9 গ্রাম, ওটাও আছে 9 গ্রাম, কিন্তু এটা থাকার কথা কত, ডাবল, তাহলে এটা বেশি লাগবে, ঠিক না? এখন আরো সহজ বুদ্ধি হচ্ছে তুমি যে কোনো পাশ থেকে করতে পারো, তুমি এটা দিয়ে করলেও হবে, এটা দিয়ে করলেও হবে। ঠিক আছে, তুমি লিখতে হবে, যে কোনো পাশ থেকে লিখলেই হবে। এবার আমরা দেখো কি লিখবো, যে কোনোটা দিয়ে শুরু করতে পারো। ধরো হচ্ছে লিখলাম 127 গ্রাম ফেরাস ক্লোরাইড FeCl2 বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ঠিক আছে, অতএব 1 গ্রাম ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করে 80/100 27 গ্রাম। এখন আমার ফেরাস ক্লোরাইড আছে কত, 9.525 গ্রাম, অর্থাৎ 9.525 গ্রাম ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করে কত হবে, 80 গুণ 9.525 ভাগ হচ্ছে 127। দেখো কত আসে, 6 আসে। আচ্ছা কত, 6 আসে, 6 গ্রাম। আবারও দেখি 80 গুণ 9.525 ভাগ হচ্ছে 6। এখন দেখো এখানে ফেরিক ক্লোরাইড যতটুকু ছিল ততটুকুই বিক্রিয়া করছে, যতটুকু ছিল ততটুকুই বিক্রিয়া করছে, কিন্তু আমার সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 9 গ্রাম, কিন্তু বিক্রিয়া করছে কত গ্রাম, 6 গ্রাম। আর বাকিটুকু বিক্রিয়া কেন করে নাই, কারণ বিক্রিয়া করতে গেলে এই বিক্রিয়কও লাগবে, দুইটা বিক্রিয়ক একত্রে না থাকলে একা কখনো বিক্রিয়া করতে পারে না। এই বিক্রিয়ক ছিল 9.525 গ্রাম, এটা তো এই 6 গ্রামের সাথে বিক্রিয়া করার সাথে সাথে শেষ হয়ে গেছে। এরপরে অবশিষ্ট রয়ে গেছে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা 2 স্টেপ করতে পারি, কিন্তু 2 স্টেপ করার কোনো দরকার নাই। একটু খাবার পরে আমরা লিখব কি, যে এক্ষেত্রে 9.525 গ্রাম ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করার জন্য 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, এবং 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করার পরেও সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থেকে যায়, কিন্তু ফেরিক ক্লোরাইড কি শেষ হয়ে যায়, বা ফেরিক ক্লোরাইড আগেই শেষ হয়ে যায়, যার কারণে ফেরিক ক্লোরাইড হবে লিমিটিং বিক্রিয়ক। জিনিসটা একদম সহজভাবে যদি লিখতে চাও তাহলে কি করবা, লিখবা হচ্ছে এক্ষেত্রে পদার্থ
সম্পূর্ণ অংশ বিক্রিয়া করে শেষ হয়ে যায়, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড 6 গ্রাম শেষ হয়, তারপরে অবশিষ্ট থাকে। শিক্ষার্থীরা দেখো, আমরা আরেকটা एग्जांपल আনছি সহজ। এটা আগেরটাই হচ্ছে একটাই পরিমাণ দেয়া ছিল আর একটা পরিমাণ দেয়া ছিল না, এবার হচ্ছে দুইটাই পরিমাণ দেয়া আছে। এবার আর কোনো ঝামেলা নাই, জাস্ট হচ্ছে আমরা বিক্রিয়াটা করব। এখানেও কোশ্চেন হচ্ছে এ ও বি এর ক্ষেত্রে কোনটি লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ এ পাত্র যে দ্রবণ আছে এবং বি পাত্র দ্রবণ একত্রে যদি মিশ্রিত করি তাইলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে বা কোনটি আগে শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বিক্রিয়া করতেই হবে। প্রথম কাজ হচ্ছে বিক্রিয়ক দ্বারা বিক্রিয়া করা। তাহলে নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম নাইট্রেট আর হচ্ছে পানি উৎপন্ন করে। কিভাবে করে? নাইট্রিক অ্যাসিডে যদি ভাঙি তাহলে H+ পাওয়া যায় আর NO3- পাওয়া যায়, অর্থাৎ প্রোটন আর নাইট্রেট আয়ন পাওয়া যায়। আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে ভাঙলে সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সাইড মাইনাস। আগের বিক্রিয়া যেরকম দেখছিলাম যে এখানে প্লাস এখানে মাইনাস যুক্ত হবে, এই যে এই প্লাস আর এই মাইনাস যুক্ত হলে পানি উৎপন্ন করবে। H+ ও H- মিলে পানি হয়, আমরা সবসময় জানি। আর সোডিয়াম প্লাস আর নাইট্রেট মাইনাস মিলে সোডিয়াম লিখলাম, নাইট্রেট লিখলাম, এটারও যোজনী এক, ওইটারও যোজনী এক, তাহলে যোজনীর কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমরা এবার হচ্ছে যেহেতু W এর মান দেওয়া আছে তাই আমরা কি করব, এখানে ওই দুইটা আণবিক ভর বের করব। আণবিক ভর কত হবে? নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আণবিক ভর হবে 63। কিভাবে পাইলাম? HNO3 যদি দেখো, হাইড্রোজেন 1 যোগ হচ্ছে নাইট্রোজেন কত 14 যোগ অক্সিজেন হচ্ছে 16, আছে কয়টা? 3টা, গুণ থেকে তাহলে কত হয়? 1 যোগ 14 যোগ হচ্ছে 48, কত হবে? 63। ঠিক আছে। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আণবিক ভর হবে 40, 63 গ্রাম আর 40 গ্রাম। একটা কাজ কিন্তু আমরা করি নাই, কাজটা হচ্ছে সমতাকরণ। এটা সমতাকরণ করা আছে এজন্য করা হয় না। তারপরে দেখো হাইড্রোজেন আছে বাম পাশে দুইটা, এই একটা এই একটা, দুইটা হাইড্রোজেন আছে, দুইটা, এই একটা এই একটা। ডান পাশে হাইড্রোজেন আছে কয়টা? দুইটাই আছে। নাইট্রোজেন আছে একটা আর একটা, দুইটা, সরি নাইট্রোজেন আছে একটা, এই পাশেও আছে একটা। ঠিক আছে। অক্সিজেন আছে 3টা আর একটা 4টা, এই যে 3টা আর একটা 4টা, এই পাশেও আছে দেখো 3টা একটা 4টা। আর সোডিয়াম আছে একটা, এই পাশেও সোডিয়াম আছে একটা। তো সেক্ষেত্রে সবগুলোই সমান আছে, তার মানে এটা সমতা করাই আছে, এজন্য আমি আর বলি নাই। এবার দেখো 63 গ্রাম বিক্রিয়া করে 40 গ্রামের সাথে, তাহলে আমরা কি লিখব? যে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড HNO3 বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর সাথে। আগের মতো কি করব? অর্থাৎ 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 40/63 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব আমার নাইট্রিক অ্যাসিড দেয়া আছে কত? 25 গ্রাম। তাহলে কি লিখব? 25 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 40 গুণ 25 ভাগ হবে 63 গ্রাম এর সাথে। তাহলে কত আসে ক্যালকুলেশন করলে? 40 গুণ 25 ভাগ হচ্ছে 15.87 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এবার আমরা এতটুকু করার পরে কি করতে পারি? দেখো 15.87 গ্রাম হয়েছে। এখন আমার এখানে দেয়া আছে কিন্তু 25 গ্রাম, সেক্ষেত্রে আমরা আগের মতোই লিখব। কি লিখব? যে এক্ষেত্রে 25 গ্রাম নাইট্রিক অ্যাসিড 15.87 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যায়, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে। তাই নাইট্রিক অ্যাসিড HNO3 লিমিটিং বিক্রিয়া।
আশা করি এই টপিক্সে আর কোনো সমস্যা থাকবে না। কি লিখছি এক্ষেত্রে 25 গ্রাম নাইট্রিক অ্যাসিড দেওয়া ছিল, 25 গ্রাম নাইট্রিক অ্যাসিড কি করছে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। 25 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করছে কত গ্রামের সাথে? 15.87 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। 15.87 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার পরেও সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু 25 ছিল, তার মানে সেটা আরো কিছু পরিমাণ অবশিষ্ট আছে। তো আমরা জানি যে বিক্রিয়া করে আগে শেষ হয়ে যাবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়া। তাই এক্ষেত্রে যেহেতু নাইট্রিক অ্যাসিড শেষ হয়ে যায়, তার জন্য আমরা বলতে পারি কি যে নাইট্রিক অ্যাসিড হচ্ছে লিমিটিং বিক্রিয়া।